করে এসেছি শুধুমাত্র কালো পোশাক বলে নয়। কালো আমরা যে কাজকে আমরা যেভাবে ইউজ করতে পারি, মানে যে জীবনের তো বিভিন্ন রং নিয়ে, আমরা যে কোনো রঙকে যেভাবে ব্যবহার করতে পারি। লাল রঙের সিঁদুরও হয়, যেটা কাউরির বেঁচে থাকার প্রতীক। লাল রক্তেরও রং হয়, যেটা আমাদের শরীরের মধ্যে দিয়ে প্রবাহমান এবং তার জন্য আমরা বেঁচে আছি। আবার লাল আগুনেরও রং, আগুনেরও একটা রং হচ্ছে লাল, যেটা সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আবার কখনো সেই আগুন রান্নার কাজে ব্যবহার হয়, অনেক কিছু শুদ্ধিকরণের কাজে ব্যবহার হয়, যজ্ঞের কাজে ব্যবহার হয়, সব কিছুই। তাই ব্ল্যাক পরে এসেছি এই কারণে। ব্ল্যাক মানে আমাদের যেমন মা কালীর গায়ের রং, সেরকম ব্ল্যাক হচ্ছে কালা জাদু বলতে আমরা ব্ল্যাক রংটাই বুঝি। তো যাই হোক, আমি বুঝতে পারছি না যে আমার ছবিটা এবং পিকচারটা ক্লিয়ার আসছে কিনা। যদি আমাকে একটু কেউ কমেন্ট করে জানাও। আমার মনে হয় দেখা যাচ্ছে। যাই হোক, আমি পরের কমেন্ট দেখে নেব। এখানে আচ্ছা, আমি না বুঝতে পারছি না, মানে আমি কেটে কেটে যাচ্ছে হয়তো লাইফটা, মানে আমার এই লাইফটা কাটছে না, আমার এখানে নেটটা প্রবলেম হচ্ছে বলে হয়তো ওই লাইফটা। কমেন্ট আমি পরে করছি, কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। পিয়ালি আছে একমাত্র লাইভে। আমি আমার একটা অদ্ভুত জীবনের অভিজ্ঞতা আজকে বলবো। যখন এই ফ্ল্যাটটা কেনার আমরা প্ল্যান করছি, তখন তোমরা অনেকেই জানো হয়তো, বা অনেকে জানো না, যারা আমাকে খুব কাছ থেকে চেনো তারা জানো যে আমার ফ্ল্যাটটা কিছুটা হলেও এয়ারপোর্টের কাছাকাছি। খুব সময় লাগে না এয়ারপোর্টে যেতে। হ্যাঁ, তো এয়ারপোর্টের কাছে মানে একদম দমদমে যখন আমরা ফ্ল্যাট দেখতে গেছিলাম, কারণ বিভিন্ন জায়গায় আমরা ফ্ল্যাট কেনার জন্য দেখেছিলাম, সেখানে একটা রেস্ট্রিকশনস আছে যে 4 তলার উপরে কখনোই মানে বিল্ডিং করা যায় না, মানে একদম সেটা এয়ারপোর্টের কাছে। এবং এয়ারপোর্টের কাছে নেওয়ার কারণটাই ছিল, মানে এয়ারপোর্টের কাছে আমরা ফ্ল্যাটটা নিয়েছি, তার কারণটাই হচ্ছে তখন আমার হাজবেন্ড করোনার আগে সারা পৃথিবী ঘুরতো কনফারেন্সে। করোনার পর যেটা একদমও বন্ধ করে দেয়, নিজে থেকেই বন্ধ করে দেয়। ওই যে ও একটা বাড়ি প্রতি চলে এলো যে আমি আর পোষ্য, সব থেকে হচ্ছে আমার মানুষ ছেলে যেটা করতে পারেনি সেটা আমার 4 পেয়ে ছেলেমেয়েরা করেছে, ওকে বাড়িতে আটকে রেখেছে। তো তখন সারা পৃথিবী ঘুরে বেড়াতো, এবং সেটা কি হয়েছে, ওদের সুবিধা হলো কি যে এয়ারপোর্টের কাছে হলেও তাড়াতাড়ি করে যেতে পারত। তখন একটা আমাদের দেখানো হয়েছিল, যেটা আমাদের হয়তো সেই সময় খুব একটা বাজেটে পোষায়নি, বা কোন একটা কারণে আমাদের নেওয়া হয়, বা এই ফ্ল্যাটটা হয়তো খুব বেশি পছন্দ হয়ে গেছিলো। এই ফ্ল্যাটটা আমার স্পেশালি খুব পছন্দ ছিল। তো একটা বড় সেক্টর, তার মধ্যে অনেকগুলো ব্লক আছে। ব্লক 1, ব্লক মানে A1, A2, A3, A4, আবার B1, B2, B3, B4, বিভিন্ন ডাইরেকশনে। মানে তুমি ঢুকলে মনে হবে ছোট্ট একটা গ্রামের মতো। এবং সেই ব্লকের মধ্যে অনেক রকম মানে অনেক কিছু স্টেশনারি, গ্রসারি, সব শপও আছে, যে মানে বেসিক রিকোয়ারমেন্টগুলো যেন সেখান থেকে আমরা নিতে পারি, এইরকম একটা জায়গায়। তো আমাদের ওই ইচ্ছে করেই নিয়ে যাওয়া হয়েছিল ফ্ল্যাটগুলো দেখানোর জন্য, যে আমাদের যদি পছন্দ হয়। কিন্তু কোনো একটা কারণে আমাদের একটা ফ্ল্যাটে যখন নিয়ে যাওয়া হয়, এবং আমার পাশে একজন যে বন্ধু ছিল, সে আমাকে বলেছিল যে এই যে সামনের যে ফ্ল্যাটটা, সেটা একবার দেখে নাও। তা আমি বললাম হ্যাঁ, ওটা তো মনে হচ্ছে মানে লোক আর থাকে কেউ, কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে মানে পুরনো আর কি বাড়িটা, মানে ফ্ল্যাটটা পুরনো দেখে তো বুঝতে পারা যায়। মেনটেনেন্স তেমন নেই, তা মেনটেনেন্স নেই মানে সেই ফ্ল্যাটটা বিক্রির জন্য নিশ্চয়ই রেডি না, তো মানে নট ফর সেল। তো সেটা তা বললো যে হ্যাঁ, এটা অবশ্যই একজনের ফ্ল্যাট, কিন্তু এখানে কেউ থাকে না। এর 4 তলার উপরে যে চিড়েপোটা ঘরটা আছে সেটা দেখে না। দেখলাম যে বলো দেখো জানলাটা খোলা আছে। যখন আমরা বললাম যে আমরা এই ফ্ল্যাটটা নেবো না, তখনই কিন্তু সে রিভিল করলো ব্যাপারটা, যে জানলাটা দেখো একবার তাকিয়ে না, পরে ঘটনাটা বলবো। যদিও এটার সঙ্গে কোনো সম্পর্কিত নয় এই ফ্ল্যাটের সঙ্গে, তুমি এটা নিশ্চিন্তে নিতে পারো। তখন কিন্তু আমরা অলরেডি বলে দিয়েছি যে আমরা ফ্ল্যাটটা নেবো না। এবং তারপরে
ও আমাকে যে ঘটনাটা বলেছিল, সেই ঘটনাটা আমি একটা আজকে মানে আমরা তো হানা টেরেসে শুধুমাত্র এমনি আসি না, আমরা কিছু লেসন দিতে আসি। এই নয় যে আমরা খুব জ্ঞানী ব্যক্তি, আমি তো একদম নই, এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন। আমাদের আমাদের যে অ্যাডমিন গ্রুপে যারা আছেন তারা সত্যি খুবই জ্ঞানী, খুবই গুণী, খুবই সুন্দরী। আমার একদমই জ্ঞান নেই, গুণও নেই। ছোট্ট জ্ঞান থেকে আমি বলছি যে কর্মাতে আমি বিশ্বাস করি। তুমি যেরকম কাজ করবে সেরকম তোমার কাছে কিন্তু ফিরে আসবে প্রতিধ্বনির মতন। সেই প্রতিধ্বনি আসতে অনেক সময় লাগে, অনেক সময় লাগে না। অনেক সময় আমরা এই জন্মে পাই যেটা খুব পাওয়া দরকার, আবার অনেক সময় আমরা এই জন্মে পাই না, যেটার জন্য সব থেকে আমার কষ্ট হয়। কারণ এই জন্মের কি করলাম সেটা তো আমি খুব জন্মান্তরে বিশ্বাস করি। পরের জন্মে তো আমাদের মনে থাকছে না ন্যাচারালি যে আমরা কি করেছি, তার ভোগ কেন আমাদেরকে ভোগ করতে হবে। আমি না একদম কমেন্টস পড়তে পারছি না, 4 জন জড়ে গেছে। আমি একটু গল্পটা বলিনি, তারপরে কমেন্টসটা দেখবো আমি। এটা একদম সত্যি ঘটনা। তো আমি সেই সেক্টরে গিয়ে বিভিন্ন ব্লকে যখন ওই নির্দিষ্ট ফ্ল্যাটটায় দাঁড়িয়ে আছি, তখন আমাকে বললো যে ঠিক আছে দেখা, ওই ফ্ল্যাটটা দেখো, চিলেকোঠার ঘরটা দেখো, চলে এসো। কারণ ওই ফ্ল্যাটে একটা সিস্টেম দেখেছিলাম যে যারা 3rd ফ্লোর নেয়, মানে বাংলায় 4 তলা, তারা ইচ্ছে করলে ছাদটাকেও কিনতে পারে, যেটা কিনা চট করে দেখা যায় না। ছাদটাকে তারা কিনে তারা সার্ভেন্ট কোয়ার্টার বা একটা তাদের কোনো মানে ওই চিলেকোঠার একটা ঘর যেটা, সেইটুকু কিনতে পারে, তার বাইরে না। কারণ 5 তলা তো করা যাবে না। চিলেকোঠা একটা ছোট্ট ঘর, ওটা একটা ছিল যে ব্যবহার করা যেতে পারে। তো সেটার জন্য এই যে যাদের ফ্ল্যাটটা, আমাদের যে ফ্ল্যাটটা কেনার কথা ছিল সেখান থেকে দেখানো হচ্ছিল, তাদেরও সেই চিলেকোঠার ঘরটা ওই কিন্তু পার্টিকুলার দেখালো। এবং আমাকে যেটা এসে বললো সেটা হচ্ছে ওটাও যারা থাকেন বা থাকতেন তাদের ছিল ওটা সার্ভেন্ট কোয়ার্টার। তাহলে তাতে কি, এটা নতুনত্ব কি আছে? তবে আমি হলে কিন্তু চিলেকোঠার ঘরটা কখনোই সার্ভেন্ট কোয়ার্টার করতাম না। আমি হলে চিলেকোঠার ঘরটা নিজেদের ঘর হিসাবে রাখতাম। তা বললো তুমি তো বলছো কল্পনার কথা, গল্পের মানে যেটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এর রূঢ় সত্যটা যদি জানো, এর ঘটনাটাকে কেন দেখতে বললাম, তুমি কি খুব ভালো করে লক্ষ্য করেছো? হ্যাঁ, ভালো করে লক্ষ্য করি, যখন লক্ষ্য করি তখন ভালো করে লক্ষ্য করি। তা বলি ঘটনাটা শোনো, একটা মর্মান্তিক ঘটনা। তাই ভালো কাজ করতে বলছি। ভালো কাজ করলে হয়তো তার ভালো ফল তোমরা পাবে, খারাপ কাজ করলেও তোমরা খারাপ ফলটাই পাবে। ওই ফ্ল্যাটে একজন মহিলা থাকতেন তার মেয়েকে নিয়ে। তার হাজব্যান্ড থাকতেন দূরে, কর্মসূত্রেই দূরে, বা এমনও হতে পারে যে তার ফ্যামিলি থেকেও হয়তো তার একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়েছিল। এই কারণেই বলছি, কারণ সেই মহিলার ব্যবহার এত খারাপ ছিল যে ওই সেক্টরে যে ব্লকগুলোতে সবাই থাকতো, তাদের কাউরির সঙ্গেই তারা সদ্ভাব ছিল না। কোনো রকম গল্প, কোনো রকম গেট টুগেদার কিচ্ছু হতো না। ওদের বাড়িতেও কেউ যেত না, ওনারাও কাউরি বাড়িতে আসতেন না। ভীষণ মানে ভীষণ রূঢ় ব্যবহার। এবং ওদের নামটাই শুধুমাত্র ওরা জানতো নেম প্লেট থেকে, মানে ওদের নামটাও পর্যন্ত জানাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। যে কারণে ওই সার্ভেন্ট কোয়ার্টারে কে কোন কাজের লোক ঢুকছে, কে না ঢুকছে, এরা কিন্তু মানে কেউই ঠিক জানতো না। কারণ তারা ওদের কাজের লোককে ওরা কারোর সঙ্গে মিশতে দিত না। এইখানে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমরা গ্রাম থেকে অনেক সময় কাজের প্রলোভন দেখিয়ে আমরা মেয়েদেরকে তুলে আনি, বিয়ে করার প্রলোভন দেখিয়ে বা কাজের প্রলোভন দেখিয়ে। এখানে সম্ভবত যে ছেলেটি এই বাড়িতে যেহেতু কাজের লোক টিকতো না, 24 ঘন্টা লোক টেকা তো দূরের কথা, এমনি ওই যেহেতু সেক্টরটা অনেকটা বড়, হয়ে অনেকগুলো ব্লক আছে, আজ এই কাজের লোক টিকছে না, ওই ব্লকে কাজের লোককে বলা হলো কাজ করতে, মানে অনেক কাজের লোকের সমাগম। কাজের লোকের অভাব হতো না, কিন্তু কাজের লোক টিকতো না। একমাত্র ভদ্রমহিলার ব্যবহার খারাপ, এবং ভদ্রমহিলার মেয়েরও প্রচন্ড ব্যবহার খারাপ, এবং ওই দুজনেই থাকতো। তো এখানে ওদের একটা এমন লোকের সন্ধান পায় যে লোক 24 ঘন্টা থেকে ওদের একদম সেই কৃতদাস মতন কাজ করবে, কৃতদাসী মতন কাজ করবে। সেটা যে ছেলেটা নিয়ে এসেছিল, সে ছেলেটার প্রতি মেয়েটা মানে যে ওই মেয়েটাকে যে ছেলেটা নিয়ে এসেছিল সঙ্গে করে, সেই ছেলেটা আদৌ ওই মেয়েটার সম্পর্কে কে হয় সেটা কেউ জানতো না। আন্দাজ করতো যে হয়তো দাদা
কেউ নয়, কারণ এইরকম বাড়িতে তার নিজের দাদা হলে কখনোই বোনকে দিয়ে যেত না। নিশ্চয়ই এই ভুল ভাল বিয়ের জন্য এরকম হয়েছিল, এবং পরে সন্দেহটা আরো প্রগাঢ় হয়েছিল। তার কারণটা সেটাও বলবো, কারণ প্রত্যেক মাসে ছেলেটাকে দেখা যেত, নিশ্চয়ই মেয়েটার স্যালারি যখন তাকে দেওয়া হতো সেই স্যালারিটা নিতে আসতো। তার মানে মেয়েটা ছিল একদম হাত পা বাঁধা অসহায় মেয়ে, মানে মেয়েটার কোনো যাওয়ার জায়গা ছিল না, কিছুই না। এবং সারা দিন ওই মেয়েটাকে দিয়ে ওরা কাজ করাতো, কারণ যখনই কোনো ওই কাছাকাছি যে ব্লকগুলোতে লোক থাকতো তারা দেখতো যে সারাদিন মেয়েটা কাজ করছে, মানে এইখানে এদিকে বারান্দায় দাঁড়িয়ে থাকলেও কাজ করছে, ওইখানে ছাদে থাকলেও কাজ করছে, এই মানে সারাক্ষণ, এবং মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি বকার আওয়াজ, কিন্তু তার উত্তরে কোনো প্রত্যুত্তর নেই, কারণ মেয়েটা এতই চুপচাপ, এত অসহায় যে কোনো রকম উত্তর দেওয়াটা ও একদম মানে ওর ক্ষমতায় ছিল না। এবং মা মেয়ে দুজনে ওকে ভীষণ টর্চার করতো। মেয়েটার কোনো স্পেয়ার টাইম ছিল না, মেয়েটাকে কোনো রকম মানে মেয়েটাকে কোনো রকম লেজার টাইম দেওয়া হতো না, মেয়েটাকে কোনো রকম, মানে সব সময় কাজ করো, শুধু হয়তো কয়েক ঘন্টা ঘুমোতো। তাই জন্য মেয়েটাকে কোনোদিনই সেক্টরের লোকেরা দেখেনি যে ওই সেক্টরের নিজস্ব এরিয়ার মধ্যে যে গ্রসারি, যে মানে গ্রসারি শপ আছে, যে স্টেশনারি শপ আছে, তাতেও যে মানুষের কিছু নৈমিত্য প্রয়োজন যেগুলো লোকে কিনতে আসে, ফুরিয়ে যায় রান্না করতে গিয়ে, সেইটুকু যে কিনতে আসবে সেইটুকু পর্যন্ত বের হতে দিত না। ইভেন অনলাইনে জিনিসপত্র এলেও তখন অনলাইনে জিনিসপত্র হয়তো ছিল না, মানে কেউ কোনো লোক বাইরে থেকে এলেও কোনো জিনিসপত্র, কোনো মাল কিছু নিয়ে এলো, কিছু নিয়ে এলো, ও কিন্তু দরজা খুলে একদম বাইরে পর্যন্ত এসে যে জিনিসটা নিত তা না, ওকে কিন্তু একদম ঘরের ভিতর থেকে দরজাটা মানে পর্দা নসীন করে রাখা হতো। তার কারণ কিন্তু কেউ বলতে পারতো না, এবং তার জন্য মেয়েটার নামটাও কেউ জানতো না, শুধু জানতো যে এরা সত্যি একটা কাজের লোক পেয়েছে যার আদৌ মুখে ভাষা আছে কিনা সন্দেহ, কারণ তার গলার আওয়াজই কেউ পেত না। কান্নাকাটি করতো সে মেয়েটি, ভয় পেত, এত অত্যাচারিত হতো সেই মহিলা এবং মহিলার মেয়ের দ্বারা। কিন্তু এত অত্যাচারের পরও তোমরা বলতে পারো যে সেই ছেলেটা যে প্রতি মাসে তার মাইনে নিয়ে যেত আন্দাজ মতন, সে যদি নিজের ভাই হতো তাহলে কখনো ফেলে রাখতো, তাহলে মেয়েটার কোনো ফিরে যাওয়ার জায়গা ছিল না। হয়তো পালিয়ে বিয়ে করলে যেমন হয় কি সব রাস্তা বন্ধ হয়ে যায়, সেই রকম একটা কিছু অসহায় অবস্থা। তাই এইরকম চলছিল, এবং সবাই জেনেও অনেক সময় আমরা কি করি, অধিকারের বাইরে যেগুলো সেগুলো তো আমরা বলতে পারি না বা জ্ঞান দিতে পারি না, আমরা বাধ্য হই যে কিছু জিনিস খারাপ দেখেও সেটাকে মেনে নিতে, কিছু করার থাকে না। তো এইরকমই একদিন সকালবেলায় 8-10টা সকালের মতনই যখন সকাল হয়েছে, মেয়েটি যথারীতি সকালে ওদের ব্রেকফাস্ট সমস্ত কিছু করে দেওয়ার পর মেয়েটা নিজের ঘরে যায়, এবং তারপরে ওদের কথা মতন মেয়েটা হঠাৎ করে ওদের বাড়িতে, ওদের মানে ফ্ল্যাট থেকে একটা চিৎকার চেঁচামেচি শুরু আওয়াজ শোনা যায়, যেটা বকাঝকা বা সোকল ঝগড়া নয়, মানে শাসন নয়, একটা আর্তনাদ। এবং সেখানে লোক জমা হতে দেখা যায় যে মেয়েটা নিজের ঘরে নিজেকে নাকি বন্দি করে, তখন ঘরের দরজাটা কিন্তু খোলাই ছিল, মানে ওরা নাকি ধাক্কা দিয়ে খুলেছিল, এবং মেয়েটা নিজেকে হ্যাং করেছে, গলায় দড়ি দিয়ে ঝুলছে, এবং মেয়েটা কিন্তু ওখানেই মানে শেষ। কিন্তু ওই যে মহিলা এবং মহিলার মেয়ে, এত অবস্থা ওদের ভালো ছিল, এত হিউজ টাকা ছিল, এবং এই কাজের মেয়ে, আমি এর একটা নাম মানে আন্দাজ মতো একটা মানে আমরা একটা নাম দিচ্ছি, মানে বারবার কাজের মেয়ে না বলে পুতুল দিচ্ছি, কারণ ওকে তো পুতুলের মতনই নাচানো হতো। পুতুলের যেমন নিজস্ব কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না, তাকে যতক্ষণ খুশি নাচানো যায়, যখন খুশি ফেলে দেওয়া যায়, যখন খুশি মারা যায়, যখন খুশি তাকে যেখানে খুশি অযত্ন করা যায়, সেরকম পুতুলই বলছি। তো এই পুতুলের নিশ্চয়ই কোনো বাড়ির লোক ছিল না, এবং তাদের কোনো ক্ষমতাও সেরকম ছিল না, ফিনান্সিয়ালি নিশ্চয়ই ভীষণ উইক ছিল, কারণ এই যে একটা অস্বাভাবিক মৃত্যু ঘটলো তার পরিবর্তে কিন্তু কোনো প্রোটেস্ট হয়নি, কোনো রকম কেস কিচ্ছু হয়নি, কোনো পুলিশ কেস হয়নি। যেটুকু ইনভেস্টিগেশন হয়েছিল, এরা এত ইনফ্লুয়েন্সিয়াল ছিল যে এরা এত এদের মানে ইনফ্লুয়েন্সিয়াল পার্টি ছিল, এই মা এবং মেয়ে, এবং তাদের বাবাকে যে খুব একটা বেশি দেখা যেত তা না, কেসটা কিন্তু পুরো ধামা চাপা পড়ে যায়। এবং কিছুদিন মোটামুটি সব ঠিকঠাক কিছুদিন চলছিল,
যদি ঠিকঠাক চলতো তাহলে আমি প্রথমেই শুরু করতাম না কর্মা দিয়ে, যে কর্ম ভালো করো। কর্ম যদি ভালো না হয় তাহলে কিন্তু তার ফলাফল ভালো হয় না। কিছুদিন পর আবার সেই ধরনের একটা মানে না, কিছুদিন পর ওরা একটা মা মেয়ে একটা প্ল্যান করে যে এই যে চিলেকোঠার ঘরটায় মেয়েটা থাকতো, এবার ঘরটা থেকে ওর জিনিসপত্র একদম ফেলে দাও, এ করে দাও, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, কারণ আবার নতুন কাজের লোক আনতে হবে, নতুন কিছু করতে হবে, বা ওরা নিজেদের ইচ্ছা মতো হয়তো ঘরটা কিছু করবে। বহুদিন বন্ধ একটা বাড়ি থাকলে আমরা সেই বাড়িটা খুললে, কারণ আমি একটা এরকম বাড়িতে গেছিলাম যেখানে প্রচন্ড রকমের চামচিকে সন্ধ্যেবেলা হলে কোথা থেকে আসতো। আমি নিজে সেখানে থেকেছি, মানে আমি নিজে সেখানে ভাড়া থেকেছি, যে দীর্ঘদিন ধরে বাড়িটা একটা পোর্শন বন্ধ ছিল এবং চামচিকেরা রীতিমতো বাসা করেছিল। এবং দরজা যেদিন আমরা প্রথম মানে গেছিলাম, দরজাটা খোলা মাত্রই চামচিকেরা হুড়মুড় করে একদম গায়ে এসে পড়ারা, চামচিকের ভীষণ ভয় করি আমি। তো ওরা যে মাত্র চিলেকোঠার ঘরের দরজাটা খুলেছে, এমন কিছুদিন বন্ধ ছিল না, হার্ডলি এক মাসও হবে না, হঠাৎ করে কিছু চামচিকে জাতীয় একটা মানে ফোর্সে যেন একদম ওদের উপর দিয়ে হুড় করে, যেন মনে হলো যেটা কালো কিছু একটা উড়ন্ত একটা কিছু একটা জিনিস, যেটা ওদের ঘাড়ের উপর দিয়ে মানে মা আমি একদম চিৎকার করে একদম একটা কালো ধোঁয়া বা কালো কিছু এক ঝাঁক পোকা বা একটা চামচিকের দল এটা পুড়ে গিয়ে ঝাপটা দিয়ে চলে গেলে যেটা হয়, বন্ধ ঘরের মধ্যে যেন আটকানো ছিল, ঠিক সেরকম একটা। ওরা মানে প্রথমে ওরা চমকে গেছে, তারপরে ভাবলো কিছু একটা। এবং ওরা না ঢুকে ওদের মধ্যে একটা কেমন যেন মানে আনক্যানি ফিল হতে লাগলো, ওদের মধ্যে ঘরটার মধ্যে একটা কেমন যেন একটা অদ্ভুত ধরনের একটা ভয় ভয় লাগলো, মানে সেটা মানে এক্সপ্লেন করা যায় না। কারণ ওরা ওরকম টাইপেরই না যে ওরা মানবে, পাপ পুণ্য জ্ঞান করবে, তাহলে এরকম ঘটনাই ঘটতো না। তারপরে ওরা বললো যে না, আজকে যখন সন্ধ্যা হয়ে গেছে, আজকে দরকার নেই রে, কালকে দেখবো। মানে এটা ওরা পরে যখন গল্প করছিল সেটা শোনা গেছিল। তো ওরা যখন এরকম বলার পর, ওরা যখন মানে যখন ওরা গল্প করেছিল তখন ওরা খুব অসহায় বোধ করেছিল বলেই ওরা তখন এটাকে ডিসক্লোজ করেছিল। একটা হয় না মুহূর্তে মানুষই এমনই অসহায় হয়ে যায়, তখন সব কথা ডিসক্লোজ করে দেয়, যতই শয়তানও তখন তার ব্রেন কাজ করে না, কারণ শয়তানদের কিন্তু ব্রেন থাকে, তাহলে শয়তানি করা যায় না, মানে খারাপ কাজে তারা লাগায় সেটাকে। তো তারা ওই মনে হলো আরটা ওরা ঘরের মধ্যে কিছু করতে চাইছে, মনে হলো একটা কেউ ধাক্কা মেরে যেন ঘর থেকে বেরিয়ে গেল। এই দুটো ঘটনার পর ওদের না অদ্ভুত লাগলো এবং ওরা ঘর থেকে বেরিয়ে এলো, সমস্ত দরজা জানলা ঠিক মতন জানলা ফান্নাগুলো লাগিয়ে ওরা যখন বেরিয়ে ছাদে দাঁড়িয়েছে এবং ওরা আলোচনা করছে যে এরকম কেন হলো, কি করে এরকম হলো, এরকম কিছু বলছে। মানে দরজাটা খোলাই ছিল, দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল, যেন ভিতর থেকে কেউ সেই লক করার জন্য দরজা যেমন বন্ধ করে সেরকম। তো ওদের মনে হলো দরজাটা বন্ধ হলো কেন। ওরা আবার যখন ঘুরিয়ে দরজাটা খুলতে যাচ্ছে তখন কিন্তু আর দরজাটা খুলছে না, ঠিক মনে হচ্ছে ভিতর থেকে কেউ লক করে দিচ্ছে। কারণ এমনি দরজা যদি লেগে যায় বাই এনি চান্স, ওরা তো ঘরে জানলা ফাল্লা সমস্ত বন্ধ করেই বেরিয়েছে, কিন্তু তারপরেও যদি কেউ হাওয়া আসবে না আমি জানি, দরজা যদি সামহাও লেগে যায় তা দরজাটা তো খুলে যাবে। ওরা ধাক্কাধাক্কি করে দুজন যখন কিছুতেই দরজাটা খুলতে পারলো না, তখন ওরা কিন্তু সত্যি এবার কিন্তু ওরা ভয় পেয়েছে এবং এরা পুরো নিচে নেমে এলো, মানে ছাদ থেকে পুরো নিচে নেমে এসে ওরা কি বলেছিল কি না বলেছিল সেটা তো ওরাই জানে। তারপর থেকে বাড়ির পরিবেশ কিন্তু বদলে গেল, মানে বাড়ির পরিবেশ যেন অনেক ভারী, একটা বাড়ির একটা মানে হাওয়া একটা সেন্স করা যায় যে সে বাড়িটা হালকা বাড়ি না ভারী বাড়ি। এক একটা বাড়িতে গেলে গা খুব ভারী হয়ে যায়, শরীর খুব ম্যাচ ম্যাচ করে, কাজ করার ইচ্ছে চলে যায়, মানে পজিটিভিটি থাকে না, পজিটিভনেস চলে যায়, কোনো কিছু কাজ করার এনার্জি থাকে না, এইরকম ওদের মধ্যে একটা হতে লাগলো। তো এবং ওদের শরীর কিন্তু একদমই ভালো যেতে থাকলো না। এবং সব থেকে যেটা অবাক কাণ্ড সেটা হচ্ছে রাত্রিবেলা যখন ওরা ঘুমোতো তখন ওদের মাঝে মাঝেই মনে হতো যে কেউ ওদেরকে কর্নারে দাঁড়িয়ে লক্ষ্য করছে। এবং
অনেকটা যেন তার ফিগারটা সেই মেয়েটার মতন, যে মেয়েটা ওদের বাড়িতে কাজ করতো, পুতুল বললাম, যে মারা গেছিল গলায় দড়ি দিয়ে। এমনকি ওই পুতুল সারাদিন তো কাজ করতো, একসময় রান্না করে, কোনো সময় ডাইনিং স্পেসে, কোনো সময় বারান্দায়, কোনো সময় ঘরে। ওদেরও সবসময় মনে হতে লাগলো যে ওদের সঙ্গে ওরা দুজন শুধুমাত্র বাড়িতে নেই, কারণ তখনও কিন্তু ওরা কাজের লোক পায়নি, কারণ ওদের এত বদনাম লুটে গেছিল যে ওরা এরপর আর কাজের লোক একদমই পাচ্ছিল না। ওরা সবসময় ফিল করতে লাগলো কেউ রান্নাঘরে কেউ কাজ করছে যেন, মানে বাসনের মতন একটা আওয়াজ হচ্ছে, সিঙ্কে যেমন বাসন মাজলে আওয়াজ হয়, অসময়েও কাজ করাতো, তো জলের কাজ সবকিছু করাতো সবসময়, একটা অসময়ে যেন বাসনের আওয়াজ হচ্ছে, জল যেন খোলার আওয়াজ হচ্ছে, গিয়ে দেখা হচ্ছে না জলের কল সব বন্ধ আছে। তারপরে মনে হতো যে কেউ যেন পাস করে, ওরা দুজন দাঁড়িয়ে বসে কথা বলছে, যেন মনে হলো কেউ একটা পাস করে চলে গেল, যেন মনে হতো যে হঠাৎ করে বেডরুমের দরজাটা বন্ধ হয়ে গেল, মানে বেডরুমে যেন কেউ ঢুকে দরজাটা বন্ধ করে দিল। কিন্তু তখন ওরা তাড়াতাড়ি করে বেডরুম যখন খুলতো তখন কিন্তু কোনো হাওয়া টাওয়া কিছুই নেই, কিন্তু এমনি হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল। এবং ওদের সঙ্গে সবসময় একটা তৃতীয় ব্যক্তি যে ঘুরছে এবং ওদেরকে সবসময় লক্ষ্য করছে, সেটা কিন্তু ওদের সবসময় ফিল হতে লাগলো। সেই ফিল করাটা ওদের ক্ষেত্রে প্রচণ্ড ভারী হতে লাগলো, কারণ ওদের ফিল হতে লাগলো যে ওই পুতুল যেন ওদের সঙ্গে আছে। এবং ওদের মনে একটা পাপ বোধ ছিল, কারণ মৃত্যুটা ছিল অস্বাভাবিক মৃত্যু, মৃত্যুটা স্বাভাবিক মৃত্যুর মধ্যে আমার যেটুকু শুনে মনে হচ্ছে, না আমি কোনো মতামত দেওয়ার কেউ না, তোমরাও শুনলে তোমরাও মনে করবে যে হ্যাঁ মৃত্যুটার মধ্যে কিন্তু রহস্য ছিল। তো ওদের বারবার মনে হতে লাগলো যে পুতুল যেন পুতুলের মতন কেউ যেন একটা ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে, এবং যে পাশ কাটিয়ে চলে যাচ্ছে বা যে ঘরের কোনায় দাঁড়িয়ে থাকছে, একটু একটা চায়ে চুমুক দিয়ে নিই, গলাটা শুকিয়ে যাচ্ছে, তার একটা মানুষের রাগে, মানুষ একটা খুব ওকে খুব পুতুলকে খুব অত্যাচার করতো, পুতুল ছিল কাজের লোক, খুব নিচু করে রাখতো, মানে নিচু নজরে দেখতো। ও যখন ওদের পাস করতো সেই সময় ওর নরম ভাবে আস্তে করে পাস করা নয়, কেউ যেন রাগান্বিত ভাবে, তার মধ্যে যে প্রচন্ড ক্ষোভ, প্রচন্ড রাগ, এই রাগ থাকলে মানুষ যেমন একটা এমন করে পাস করে যে একটা হাওয়া পর্যন্ত মানে ধাক্কা লাগে শরীরে, খুব জোরে দেখবে কিছু একটা পাস করলে, কোনো মানুষও পাস করলে তোমার গায়ে কিন্তু হাওয়া লাগবে, কারণ একটা গতি তো, সেই রকম লাগতে লাগলো যে কাউরি একটা ভীষণ ক্ষোভ এবং খুবই একটা কিছু একটা মানে অসন্তোষ নিয়ে ওদের সঙ্গে থাকছে। ওরা কিন্তু মানে রীতিমতো দিনের পর দিন কিন্তু ওরা মানে খুবই মানে অস্বস্তি ফিল হতে লাগলো, এবং ওরা রীতিমতো তখনও সেই ভদ্রলোককে কিন্তু দেখা যায়নি, খুব আনকানি ফিল হতো, এবং তখনও কিন্তু সেই বাবাকে কিন্তু দেখা যায়নি, কারণ ওরা নিশ্চয়ই প্রসঙ্গটা যদি ওরা খুব ফ্যামিলির সঙ্গে ওই ভদ্রলোকের যদি সম্পর্কই থাকতো, তাহলে বউ আর মেয়ে নিশ্চয়ই কথাটা বলতো তার বরকে, বা এমন জায়গায় হয়তো ভদ্রলোক চাকরি করতেন যখন তখন ছুটি পেতেন না, ওই মা মেয়েকেই সাফার করতে হতো। এবং লাস্ট যেদিন ওদের একটা বিভৎস চিৎকারে ওই সেক্টরের অনেক লোক সেখানে কি দাঁড়িয়েছিল, সেটা হচ্ছে ঘটনা ছিল একটা বিকেল, মানে সন্ধে হচ্ছে এমন সময় মা মেয়ে ওই ছাদে যাচ্ছিল, আবার বোধহয় ছিল ওটা ঘর খুলতেই যাচ্ছিল, কিছু একটা করতে যাচ্ছিল, সেদিন যে কাজটা অসমাপ্ত থেকেছে সেই কাজটাকে সমাপ্ত করতে যাচ্ছিল, হয়তো মানে কিছু গোছাতে যাচ্ছিল বা কিছু জিনিস ফেলতে যাচ্ছিল কিছু একটা। ওরা স্পষ্ট দেখে যে পুতুল দাঁড়িয়ে আছে পিছন দিয়ে, এবং স্পষ্ট দেখে, এবং ওরা বিভৎস চিৎকার করে, এবং বিভৎস চিৎকার করাতে, বিভৎস ভয় পাওয়াতে সবাই তখন ওদের জ্ঞান নেই যে ওরা কত অহংকারী, ওরা লোকেদের সঙ্গে কত দুর্ব্যবহার করে, কারোর সঙ্গে মেশে না, নিজেদেরকে কি না জানি হুনু মনে করে, কিন্তু মানে তখন ওরা ব্যাপারটা আর কি চিৎকার করে বলতে লাগলো যে পুতুল 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 পুতুল, মানে আমি তো নামটা পুতুল দিলাম ইচ্ছা করে, তো মানে ওকে যেন দেখেছে, ও যেন দাঁড়িয়ে আছে, ওকে দেখেছে, এরকম একটা ব্যাপার। এবং তখন জিনিসটা বুঝতে পারা যায় যে এতদিন ওদের মধ্যে যেটা চাপা টেনশন যাচ্ছে, এবং ওরা যেন এখন ঝিমিয়ে গেছিল, তার কারণটা হচ্ছে ওরা কিন্তু পুতুলকে ফিল করছে, এবং এমনই পর্যায়ে সেটা যায় যে সেটা ওরা কিন্তু বেশি দিন বাড়িটায় থাকতে পারে না, বাড়িটা ওরা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যায়, এবং বাড়িটা ওরা বলে যে মানে রেন্টে দেবো এরকম বলে আর কি চলে যায়।
সেই মুহূর্তে ওরা কোনো ভাড়াটে পায়নি, কারণ চারিদিকে তো রটে গেছিলো যে জিনিসটা এরকমভাবে একটা মৃত্যু ঘটেছে, যেটা অস্বাভাবিক মৃত্যু, কাজে চট করে ভাড়াটে পাচ্ছিল না। কিন্তু ওরা একটা ভুল করে গেছিল, সেটা হচ্ছে ওই যে ও চারতলার যে চিলেকোঠার ঘরটা, সেই ঘরে, চারতলা বলবো না, আমি বলবো পাঁচতলার যে চিলেকোঠার ঘরটা, কারণ ওরা থাকতো চারতলায়, সেই ঘরে ওরা একটা টিউব লাইট জ্বেলে গেছিল ভুল করে, লেড লাইট, এগুলো ওখানে ওই লাইট একবার যদি ফিউজ হয়, ওই টিউব লাইটগুলো, সেগুলো ফিউজ হলে তো আর নতুন করে সেটা ঠিক হবে না। যেমন আজকে আমি খবর পেলাম আমার বাড়িতে আমার মা যে টিভিটা দেখে সেটা খারাপ হয়ে গেছে এবং সেটা ঠিক হবে না। তো তার জন্য আরেকটা ঘর থেকে টিভি এনে সাময়িক লাগানো হলো, কারণ মা টিভি দেখে। এখন টিউব যদি একবার খারাপ হয়ে যায় সেটা তো আর নতুন করে জ্বলে উঠবে না। কিন্তু ওখানকার যারা লোক যারা থাকতো তারা কিন্তু অনেকেই এই জিনিসটার সাক্ষী থেকেছে যে দিনের বেলায় কোনো রকম ডিস্টারবেন্স বলবো না, দিনের বেলায় কোনো রকম অস্বাভাবিক ঘটনা না, কিছুই হচ্ছে না, কিন্তু রাত হলেই ওই ঘরে কিন্তু টিউব জ্বলছে, এবং অদ্ভুত ব্যাপার। আজকে আমি এখন যে গল্পটা বলছি, আমার এই স্ট্যান্ডে লাগিয়ে আজকে মোবাইলে প্রথম গল্পটা বলছি, কোনো আর্থকুয়েকের ব্যাপারই নেই, কিন্তু মোবাইলটা কিন্তু হঠাৎ করে কেঁপে উঠলো। আমি জানি না, দেখো এইগুলো আমি একদম অন্ধবিশ্বাসী নই, কিন্তু একেবারে বিশ্বাসও যে করি না তা নয়। আমি যে ঘটনাটা বলছি দেখেছো, বাধা পড়লো একটা, দেখলে তো, যে ঘটনাটা বলছি, যে ঘটনার সময় আমি যে কথাটা বলছিলাম মিথ্যে বলিনি, দেখলে একটা বাধা পড়লো, আমি আবার ঠিক করে দিলাম। যাই হোক, তো এবার ওরা মাঝে মাঝে কিন্তু সবাই দেখতো যে টিউব জ্বলছে সন্ধ্যেবেলা হলে, কেউ জ্বালানোর নেই, কেউ নেই বাড়িতে, আর দিনের বেলা হলে কিন্তু টিউবটা নেমে যাচ্ছে। এখন টিউব যদি খারাপ হয়, টিউব যদি ফিউজ হয়ে যায়, লেড লাইট, সেটা কখনো ঠিক হতে পারে না। অটোমেটিক্যালি ঠিক হচ্ছে লুজ কানেকশন হলে দিনের বেলা জ্বলবে। যদি লুজ কানেকশন, কথার কথা বলছি, ধরে নিলাম, তাহলে দিনের বেলাতেও জ্বলবে। দিনের বেলায় কোনো সময় জ্বলতো না, রাত্রিবেলায় জ্বলতো। এবং অনেকেই ওদের ছাদে পুতুলকে কিন্তু দেখেছে যে দাঁড়িয়ে আছে, এবং অনেকেই ভয় পেয়েছে। এমতো অবস্থায় ওরা দমে যাওয়ার পাত্রী নয়, ওরা একটা ভাড়াটে জোগাড় করে, এবং আর্মি অফিসার এরকম জোগাড় করে যে রিটায়ার্ড আর্মি অফিসার, সে হয়তো ব্যাচেলার ছিল, আর রিটায়ার্ড আর্মি অফিসার বুঝতেই পারছো, তারা একদম রীতিমতো মন শরীর সবকিছু শক্ত, তারা চট করে ভয় পাওয়ার লোক নয়। কিন্তু সেই ভদ্রলোক যখন ভাড়া নেয় এবং সেই ভদ্রলোক টিকে যাবে, থাকতে পারবে, এবং সে কোনো রকম সুপারস্টিশাস হবে না, সে কোনো রকম গুজব বা কোনো রকম ভ্রান্ত ধারণায় বিভ্রান্ত হবে না, এটা ধরে নেওয়া যায়। তাকে কেউ কিছু বলেও নি, কারণ অত একটা শহরের মধ্যে লোকের সময়ও নেই যে কে কার কথা, বা কে কাকে বলতে হবে। তখন ও যদি আর্মি অফিসারদের জিজ্ঞেস করে, তখন ওই মহিলা হয়তো ঝগড়া করবে, আর এমন একটা ওর ইমেজ তৈরি ছিল আগে থেকে। তো সে আর্মি অফিসারও দেখা গেল আস্তে আস্তে যে সুস্থ সবল হাট্টা গোট্টা একটা লোক এলো রেন্টে, বেশ কিছুদিন ভালো থাকলো, 1 মাস মতো ভালো থাকলো, কোনো অসুবিধা হলো না। কিন্তু 1 মাসের মধ্যে থেকে উইদিন এ মান্থ ও কিন্তু অসুস্থ হতে লাগলো, এবং প্রায় লোককে জিজ্ঞেস করতো ওখানকার যারা অন্যান্য ব্লকে থাকে, আচ্ছা এই ফ্ল্যাটে কোনো ঘটনা আছে কি, মানে এই ফ্ল্যাটে কি কোনো দরজা আছে যে দরজা দিয়ে ঢোকা যায়? তো একজন বলেছে কেন? তো বলছে আপনি বলেন না, একটা মেয়ে না প্রায় ঢোকে, জানেন আমি মেয়েটাকে ধরবো করে ধরতে পারছি না। ও মনে করছে অন্যভাবে যে কোনো চোর কোনো মহিলা সে চুরির উদ্দেশ্যে ঢুকছে। বলছে এই ফ্ল্যাটে কি অন্য কোনো হিডেন ডোর টোর আছে, কোনো জায়গা আছে এখানে, যে আমি তো সবকিছু লক করেই যখন বাইরে যাই, কিন্তু আমি কিন্তু মেয়েটাকে প্রায় দেখেছি, আমি ধরবো মনে করেও ওকে ধরতে পারি না, ও না ডিসঅ্যাপিয়ার হয়ে যায়।
একদম ওকে দেখা যায় না, ভ্যানিশ কোথায় একদম একদম হয়ে যায়, মানে ওকে দেখা যায় না, ওটা অদ্ভুত ব্যাপার। তা আমি ওর স্পিডের সঙ্গে পারি না, মানে কোথায় যে মিলিয়ে যায়, অদ্ভুত ব্যাপার বলুন। মানে এরকম করেও বলতো। এখন সবাই তো সবকিছু জানে এবং সবাই আন্দাজও করতে পারতো যে পুতুলকেই ও দেখছে, কিন্তু কেউ হয়তো কোনো মন্তব্য করেনি, কারণ সেই মন্তব্য যদি করতো তাহলে সে ভদ্রলোকের নিশ্চয় কিছু না কিছু একটা মনে হতো। একদিন না হোক, 2 দিন না হোক, 5 দিন না হোক, 10 দিন না হোক, 15 দিনে তিনি শান্ত হবে, কিন্তু ভদ্রলোকের সন্দেহ হয়নি। এবং সন্দেহ হওয়ার আগেই ভদ্রলোক কিন্তু অসুস্থ হয়ে পড়ে। কিন্তু ভদ্রলোকের দৃঢ় সন্দেহ এটা ছিল যে নিশ্চয়ই কোনো বাইরে থেকে লোক, চোর, একটা কোনো হিডেন রাস্তা দিয়ে ঢুকছে ফ্ল্যাটে এবং চুরির উদ্দেশ্যে। এখন তারপরে তার ধারণাটা ভেঙেছিল কিনা, সে সত্যি সত্যি কোনো ভয় পেয়েছিল কিনা, সেটা অতটা তো কেউ ডিসক্লোজ করার মানে অতটা তো মানে কারোর সঙ্গে শেয়ার করার সময় পায়নি, কারণ খুব অসুস্থ হয়ে পড়ে। এবং ভদ্রলোকের বাড়িতে খবর দেওয়া হয় এবং ভদ্রলোকের ভাই হবে সম্ভবত, সেখানে থেকে নিয়ে যায় এবং ওই ফ্ল্যাট কিন্তু ছেড়ে দেয়। এবং সেই ফ্ল্যাট কিছুদিন আগে পর্যন্ত শুনেছি, আজ মানে কিছুদিন আগে পর্যন্ত শুনেছি যে ফ্ল্যাটটা কিন্তু ওইভাবেই আছে এবং লাইটটা কিন্তু আজও জ্বলে রাত হলে মাঝে মাঝে, এবং দিনের বেলায় কিন্তু কোনোদিনই এরকম দেখা যায় না। তো কি কেন বললাম কর্মা খারাপ হলে খারাপ হয়, এই যে মহিলা এবং মহিলার মেয়ে ওই যে ওই রকম একটা জায়গা, একটা এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গায়, ভালো জায়গায়, এতগুলো একটা সেক্টরে এতগুলো ব্লক, এতগুলো মানুষ বাস করছে, সব বড় বড় সব ফ্যামিলি, একটা সেখানে সব কিছুই ফেসিলিটি আছে। মানে ওরা কাজের মেয়েটাকে নিচে যে প্লেগ্রাউন্ড আছে এবং চারিদিকে গ্রিনারি, যেটা শহরে পাওয়া যায় না, বড় বড় গাছ লাগানো, মানে প্ল্যান্ট একদম, যে সেখানে বসার জায়গা, বিকেলে এসে সবাই বসে গল্প করে, খুব সুন্দর পরিবেশ, কমিউনিটি হল, সেখানে একটা সেখানে বিভিন্ন রকম আবার প্লে রুম, মানে যেখানে ইনডোর গেমগুলো খেলা যায়, ইনডোর গেম আর কি, টেবিল টেনিস থেকে আরম্ভ করে আবার এমনি খেলার জায়গা আছে, তারপরে জিম আছে, সব কিছুই আছে, সব ফেসিলিটি আছে, বিশাল জায়গা, অনেক লোক, যেখানে সুইমিং পুল থেকে আরম্ভ করে কোনো কিছুর অভাব নেই। লোকে সবাই বিকেলবেলার দিকে এসে, বা সবাই তো শহরে চাকরি করছে, কাজ করছে, কিন্তু ছুটির দিনে বা যারা রিটায়ার্ড পার্সন বা যারা অল্প বয়সী বাচ্চা, যারা সাইকেলিং শিখছে বা কিছু, বা অল্প, তারা এসে কিন্তু প্রত্যেকেই ওই গাছের তলায় ছোট ছোট করে বসার জায়গা করা আছে এবং খুব সুন্দর সুন্দর, মানে চারদিকে গ্রিনারি, চারদিকে গাছের মতো বসা, সন্ধ্যাবেলায় খুব সুন্দর হাওয়া দেয় একটা, এবং ওখানে বসে বেশ সন্ধে টন্ধে হয়ে যায়, তারপরে লোকে চলে যায়। কোনোদিনই ওই কাজের মেয়েটাকে ওরা কিন্তু সেই জায়গাতেও অ্যালাউ করতো না। নিজেরা হয়তো বেরোতো, ও কারোর সঙ্গে মিশতো না, কিন্তু ওই মেয়েটাকে কোনোদিন বের হতেই দিত না। তো এই যে তাকে তিলে তিলে কষ্ট দিয়ে তাকে মৃত্যু দেওয়া, এবং হয়তো তাকে বেতারা তাকে মারতে গিয়ে তাকে একটা কান জোয়ালে চড় মারলেও মানুষে মরে যায়, বেতারা তাকে ধাক্কা মারলেও তার মাথায় লাগলেও সে মরে যেতে পারে, উত্তেজনাবশত হয়তো তাকে মেরেই ফেলেছিল, সে মরেই গেছিল, এবং তাকে মারা যাওয়ার পর তাকে ঝোলানো হয়েছিল, কিচ্ছু অস্বাভাবিক না। তার ফলে কি হলো, তারা কিন্তু তাদের যেটা ভালো ফ্ল্যাট, তাদের যে দামি ফ্ল্যাট, সেই প্রপার্টি তারা আজ অব্দি ভাড়াও দিতে পারছে না, তারা আজ অব্দি ব্যবহার তো দূরের কথা, ভুলে যাও, তারা সেলও করতে পারছে না। তাই জন্যই বললাম কর্ম ভালো হওয়া উচিত। কেমন লাগলো আমার এই প্রথম আজকের এই ঘটনাটা শুনে? আমি জানি না আমি কতটা ডিসক্রাইব করতে পারলাম, কতটা তোমাদেরকে ঘটনাটাকে তোমাদের চোখের সামনে উপস্থিত করতে পারলাম, কারণ আমরা গল্প তখনই শুনি, গল্প তখনই আমাদের ভালো লাগে যখন আমাদের চোখের সামনে, আমার বাবা যেরকম স্টোরি, মানে বিভিন্ন রকম রিয়েল স্টোরি, যেগুলো মানে জেলখানায় চাকরি করতেন, তো বিভিন্ন প্রিজনারদের যে জীবনের ঘটনা বাবা এমন করে বলতেন যে আমার মনে হতো সামনে কেউ একটা স্ক্রিন টাঙিয়ে দিয়েছে, আমি যেন ওনারা যেন প্লে হচ্ছে এবং আমি যেন দেখছি। তো এইরকম করে বলাটা হচ্ছে ডেসক্রিপশন, মানে ডেসক্রাইবটা আমার এমন হবে যে এই ডেসক্রিপশনটা এমন হওয়া উচিত যে যেখানে আমার চোখের সামনে চরিত্রগুলো খেলা করবে, হেঁটে চলে বেড়াবে, ঝগড়া করবে, মারামারি করবে,
এবং সেই চরম মুহূর্তের জায়গায় আসবে যে মুহূর্তটার জন্যেই ঘটনাটা বলার। আমি জানি না আমি কতটা চেষ্টা করলাম বলার, পারলাম, তবে ঘটনাটা খুবই মর্মান্তিক, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং এই রিলেটেড আর একটা ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে যে আজকে এটার সঙ্গে না বললে ইনজাস্টিস করা হবে, না পরের দিন বলবো, না বলবো। সেটা হলো যে আমার একটা আত্মীয়দের বাড়িতে এরকম, তাদের বাড়িতে কিন্তু তারা কাজের লোকের সঙ্গে যে খারাপ ব্যবহার করতো তা না, তবে আমার ঠাকুমার বাড়ি, মানে আমার ঠাকুমার দেশের বাড়ি ছিল বহরমপুর, কিন্তু আমার ঠাকুমার বোনের বিয়ে হয়েছিল নগর বলে একটা জায়গায়, গ্রাম। নগর হচ্ছে কান্দি ডিস্ট্রিক্ট, মানে মুর্শিদাবাদে কান্দিটা হচ্ছে ওদের জায়গা, এবং ওইখান থেকে যেতে হয় নগরে। ওখান থেকে একটা মেয়ে, আমার ঠাকুমারই চেনা আত্মীয়, তাদের বাড়িতে কাজের লোক হিসেবে জয়েন করেছিল। এবং ওরা কাজের লোক মানে আমাদের বাড়িতে বোধহয়, মানে সত্যি কথা বলতে গিয়ে আমি এটা গর্ব করে বলছি না, আমাদের বাড়িতে যেভাবে আমরা মানে ব্যবহার করি সেটা হচ্ছে মানুষের সঙ্গে একটা মানুষের ঠিক ব্যবহার যেভাবে হওয়া উচিত। যেমন একটা অফিসে একটা মানুষ বেতন পাচ্ছে, সে কাজ করছে, কেউ কাউরির বস নয়, বস হচ্ছে ওপরওয়ালা, উপরে বসে খেলা করছে, উপরে বসে আমাদের জাস্ট পাপেট শো এর মতন আমাদেরকে খেলাচ্ছে, কিচ্ছু না, আমরা তার অঙ্গুলি হেলনে নাচছি। তো এটা যে মনে করবে সে কখনো খারাপ ব্যবহার করবে না। তো কিন্তু সেই বাড়িতে তাদেরকে সেই রকম ট্রিটমেন্ট দেওয়া হতো না। সে এইরকম না, আমি যে গল্পটা বললাম, যে ঘটনাটা বললাম সেটাও না, তবে খুব একটা ভালো ব্যবহার যে করা হতো তা না। এবং কি হয়, বড়রা যে জিনিসগুলো করে ছোটরা কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা দেখে শিখতে শুরু করে, এবং সেটা কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যেও চলে আসে। এই যে একটা ডিফারেন্স, একটা ক্লাস মেনটেন করা, এই একটা চলে আসে, যেটা ভীষণ আমার মনে হয় আনহেলদি একটা ব্যাপার। তো মানে তোমার জন্ম পরিচয়টা পরিচয় না, তোমার কর্ম পরিচয়টা পরিচয় না। আমি তো সবসময় আমার সব সন্তানদের এটাই শেখাই। এবং কেউ আমরা সুপিরিয়ার না, সুপিরিয়ার হচ্ছে ওই যে ওখানে যে আছে। তো সেখানে একটা মেয়ে কাজ করতো, সারাদিন কাজ করতো। তো ওদের বাড়িতে একটা, ওর মেয়ের ছেলে তখন বয়স কত, 5 বছর 6 বছর, তো মানে অসম্ভব দুষ্টু। সেই মেয়েটার একটা ছেলে ছিল, এবং সে বড় হওয়ার পর এই বাচ্চাটা হয়, বহুদিন পর। এই বাচ্চাটাকে সামলাতে ওদের দম বেরিয়ে যেত। প্রথম কথা হচ্ছে একটা মানে একটা বাচ্চাকে মানুষ করার জন্য ভীষণ ধৈর্য দরকার। সেই পিরিয়ডটা কাটানোর পর, মানে সেই পিরিয়ডটা মানে একটা ছেলে পুরো 12, 13, 14 বছর হওয়ার পর একটা বাচ্চা বলে নতুন করে সেই জিনিসটাকে তো শুরু করতে হয়, রিনিউ করতে হয়। তো সেই রাত জাগা, সেই এইসব করে, মানে মা একদম মানে বিরক্ত ছিল। মাঝে মাঝে দিদার বাড়িতে বাচ্চাটাকে পাঠিয়ে দিত একটু বড় হওয়ার পর, যখন মা ছেড়ে থাকতে পারতো। প্রচন্ড দুষ্টু ছিল, প্রচন্ড দুষ্টু, আমার নিজের চোখে দেখা। সেই বাচ্চাটা, ওই যে মেয়েটা কাজ করতো, ওকে একদিন ওরা একটা খোলা ছাদে খেলা করছে। এটা একদম বাড়ির ওদের লোকেদেরই খুব অন্যায় হয়েছিল ওদেরকে দুজনকে খোলা ছাদে খেলতে মানে অ্যালাউ করা। সেটা এই বাচ্চাটার খুব বিপজ্জনক। মানে আমি জানি না আসলে, এই কারণে কখনো নিজের বাচ্চাকে না ছাড়তে নেই। তো বাচ্চাটা কি করেছে, ওই একটা পেয়ারা গাছ ছিল ছাদ ঘেঁষে, তা বলেছে আমাকে ওই পেয়ারাটা পেরে দিবি। তো মেয়েটা বলেছে হ্যাঁ, বলো হাতের কাছে যেটা সেটা এমনি করে ঝুঁকে পারতে গেছে। বলছে না 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 ওইটা। তো বলছে ওটা তো অনেক দূরে বাবা, রিজুবাবু ওটা অনেক দূরে। তো বলছে না আমার ওইটাই চাই। না ওর নাম ছিল, আমরা তবু একটা অন্য নামে ডাকতাম, রিয়ান না কেট নাম ছিল, না রিয়ান না কেট নাম ছিল, রিয়ান বাবু ওটা অনেক দূরে। তো বলছে না দূরে না, ওটাই আমার চাই, ওটাই আমার চাই, ওটা 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 করে বলেছে। তখন ও না হাত বাড়িয়ে পারতে গেছে, ওর পাটা অনেকটাই ওই কর্নারে চলে গেছে। এইবার বাচ্চাটার বুদ্ধি জেগেছে, মানে এইটা সবাই ভেবেছিল যে ছাদ থেকে ও ওই পেয়ারাটা পাট থেকে পড়ে গেছে। আদৌ পেয়ে ও পড়ে যায়নি, ও কি করেছে, পিছন থেকে একটা ধাক্কা মেরেছে।
যেটা বাচ্চাদের মধ্যে হয় না, স্কুলে আমি আমার ছেলেদেরকে সবসময় শেখাতাম, শেষে আসবি, মানে সিঁড়ি দিয়ে নামতে একটা ফটাৎ করে ধাক্কা দেয় না লাইনের মধ্যে, ওই মুখ থুবড়ে যে পড়ে যাবে, সামনে পড়ে পড়া এক আর পিছন থেকে ধাক্কা মারাটা কিন্তু এক। মানে আমার ছেলে যে স্কুলে পড়তো সেই স্কুলে আমার মনে আছে 4 তলায় ওদের বাচ্চাদের ক্লাস হতো, তো গ্রিল ছিল না। তা আমি বলেছিলাম মিটিংয়ে, আমি সাথে মিটিং অ্যাটেন্ড করতাম না, কারণ মিটিং অ্যাটেন্ড করলেই আমার সঙ্গে ঝামেলা লাগতো। তাই আমি বলেছিলাম যে আপনারা এত যে আপনাদের টাকা আপনাদের ওঠে, আপনারা গ্রিল লাগাচ্ছেন না কেন? আপনারা 1 তলা 2 তলা 3 তলা গ্রিল লাগাচ্ছেন, 4 তলায় গ্রিল লাগাচ্ছেন না কারণ 4 তলায় আপনি আপনারা ছোটদের দিয়েছেন কেন? প্রথম কথা হচ্ছে 4 পর্যন্ত সবাই ছোট, আর সবাই ছোট মায়ের কাছে, সন্তান সবসময় ছোট। তো তখন বলেছিল না, মানে আলাম যে একটা মায়ের কোল খালি হওয়ার পর করবেন, দেখবে তোমরা অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হওয়ার পর, অনেক কিছু হওয়ার পর তখন রাস্তা রিপেয়ার হয়, তখন সেই ব্রিজটা রিপেয়ার হয়, সে কিছু হয়, অনেক কিছু, কিন্তু কিছু মানুষের প্রাণ যাওয়ার, আমার কথা হচ্ছে কিছু মানুষের প্রাণ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব? যাদের বাড়ি থেকে যারা চলে গেল তারা তো আর ফেরত আসবে না, এই ক্ষতি তো অপূরণীয়। তাহলে আগে থাকতে আমি কেন সতর্ক হবো না? এবং এটাই বলেছিলাম, এবং এটা বলার পর কিন্তু সেখানে রীতিমতো আমি ঝামেলা করে, কারণ আমার ছেলের আজকে আমার ছেলে পড়তো তো ঠিক আছে, কিন্তু অনেকেই তো আছে, তো সেখানে কিন্তু গ্রিল লাগানো হয়েছিল। এইবার ওকে কি করেছে, পাশের বাড়ির গ্রিল থেকে একটা মহিলা ওই বারান্দায় বসছিল, ওই ছাদটা আর ওদের গ্রিলটা হচ্ছে কাছাকাছি, ওই মহিলা পরে বলেছিল কি করেছে রিয়ান, ওই মেয়েটাকে না ওই পেয়ারাটা বলে ওকে না, আর অনেকক্ষণ ধরে বলছে না ওইটা না ওইটা না ওইটা না। ওতে কি হয়েছে, মহিলা বসে কি এটা খাচ্ছিল, বিকেলবেলায় মুড়ি না কি খাচ্ছিল, তো ওই মহিলা চোখটা দিয়ে গেছে ওই গলার একটা চিৎকারে, এবং মানুষ যখন একা বসে খায় তখনই দেখবে চোখটা কোনো একটা জায়গায় আবদ্ধ হয়ে যায়। আমরা কোনো একটা জিনিস যেটা দেখার জন্য মতো নয়, কোনো লক্ষ্য করার মতো না, তাও আমরা সেটা দেখি, কারণ আমরা একা আছি, অন্যমনস্ক আছি, জাস্ট টাইম পাস। এবার কি করেছে, ওকে না এদিন করে ধাক্কা মেরেছে, এবং মেয়েটা ওই ছাদ থেকে, 1 তলা ছাদ, কিন্তু 1 তলা ছাদ থেকে পড়ে গিয়ে ওর বেতারা মাথায় লাগে এবং মারা যায়, ইন্টারনাল হ্যামারেজ হয়। তো সেখানেও কিন্তু কোনো রকম কেস কিচ্ছু হয়নি, কারণ ওরাও ছিল যথেষ্ট প্রতিপত্তি অর্থশালী একজন মানুষ, এবং আমাদের আত্মীয় হলে কি হবে, কোনো রকম কেস কিছু হয়নি। এবং কিছু টাকা মেয়েটাকে ধরে দেওয়া হয়েছিল, কারণ তারপরে আরো 3টে বোন ছিল, মোটা অঙ্কে টাকা দেওয়া হয়েছিল পরের বোনগুলো বিয়ের সাহায্য হিসেবে। তাহলে বুঝতেই পারছো যে কতটা ঘুষ দেওয়া হয়েছিল একটা প্রাণের বিনিময়। আমি বলছি না যে বাচ্চাটা দোষী না, দোষী হচ্ছে বড়রা, ছাড়লো কেন? আর একটা জিনিস ধামাচাপা দেওয়াটা তো দোষ। দেখো, সবকিছুর একটা স্বীকারোক্তি আছে, এটা এই পর্যায়ে অবধি যাওয়া উচিত হয়। আজকে আমার ছেলেও যদি এই জায়গা, মানে আমার ছেলে যদি এরকম, মানে মানে ভগবানের দয়ায় আমার কোনো ছেলে এরকম বিভৎস দুষ্টু কোনোদিন ছিল না, যদি হতো তাহলে আমিও কি পুলিশের কাছে যাওয়ার সৎ সাহস রাখতাম? যে আমার পুলিশের কাছে গেলে কি হয়, এদেরকে তো 18 এদেরকে ওই একটা ওই কি যেন বলে ওটাকে, ওই সেন্টারগুলোতে দিয়ে দেওয়া হয়, মানে যেখানে আন্ডার এজ যারা তারা থাকে আর কি। আমি কি পারতাম? জানি না এতটা নিরপেক্ষ হতে পারতাম কিনা, কিন্তু আমি একটা জিনিসই করতাম না, সেটা শুরু থেকেই করতাম না, সেটা হচ্ছে আমি ওই বাচ্চা মেয়েটার সঙ্গে আমার বাচ্চা ছেলেকে বা আমার কোনো বাড়ির মেম্বারকে, বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে কোনো মেম্বারকে একটা কাজের লোকের সঙ্গে একদম, যেটা বাংলা ভাষায় খোলা, মানে একদম পাতি বাংলা ভাষায় ন্যাড়া ছাদ বলে, যে ছাদে কোনো রেলিং নেই, সেখানে আমি খেলতে দিতাম না। আমি তো সেই জায়গাটাতেই বন্ধু যেতাম না যে সেই জায়গাটা ঘটনাটা ঘটতে পারে, কারণ আমার মনে আসতো যে ঘটনাটা ঘটতেও পারে। একটা ঘুড়ি ওড়াতে গিয়ে কত বাচ্চা পড়ে যায়, পরে তো পিছাতে পিছাতে কার জ্ঞান থাকে না। এবং আজ অব্দি বাড়িটা কিন্তু আস্তে 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 মেম্বারগুলো এদিক ওদিক শিফট হয়ে যায়, এই হয় ওই হয়, ওরা মনে করে বাড়িটা বিক্রি করবে, বাড়িটা ভাড়া দেবে, কোনো ভাড়া আসেনি। আজ সত্যি আমার বলতে গিয়ে বারবার মনে হচ্ছে বাড়িটার পজিশন, আমার চোখের সামনে বাড়িটা ভাসছে, কারণ আমি ছোটবেলায় অনেকবার গেছি এবং নাড়ুর লোভে যেতাম, মানে অনেকবার আমি যেতাম না, ওই বিজয়া দশমীর পর আমি যেতাম, কারণ আমি গুড়ের নাড়ু খেতে খুব ভালোবাসি, সাদা নাড়ু নয়, চিনির নাড়ু নয়, মানে খুব একটা চিনির নাড়ু ভক্ত ছিলাম না, গুড়ের নাড়ু প্রচন্ড ভালোবাসতাম, মানে এক ফোঁটো খেয়ে নিই আর কিরকম।
তো জানতো যে আমি গেলেই বিজয়াদশমী প্রণাম করতে গেলে, মা প্রণাম করতে যেত, আমি যেতাম। তো আমাকে মানে ভর্তি করে নাড়ু দিত এবং আমাকে নাড়ু আমাকে কোটোতে দিয়ে দেওয়া হতো। তো ওই বাড়িটা ভাড়া বসানোর চেষ্টা হচ্ছে এবং ভাড়া মাঝে মাঝে এসেওছে। একজন প্রফেসর ভাড়া এলো এবং তারপরে অদ্ভুতভাবে সেই প্রফেসর পাগল হয়ে গেল, এবং সেই প্রফেসর পাগল হওয়ার পর আজকে বলতে গিয়ে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে। প্রসঙ্গক্রমে হয় না যেগুলো নিয়ে কখনো আমরা সেরকম করে ভাবিনি হয়তো, কিন্তু মনের মধ্যে সবই ছিল, ঘুমিয়েছিল, জাগাতে হয়। সেই প্রফেসর পাগল হওয়ার পর আমাদের বাড়িতে প্রায় আসতো, রাত্রিবেলায় এসে দরজা ধাক্কা দিত। কারণ যখন সুস্থ ছিল তখন আমার দিদার বাড়িতে আসতো, আমার মায়ের প্রফেসর, আমার বড় মাসির প্রফেসর, এবং আমার মা না পাগলের মতো ভয় পেত। ওই যে কোলাপসাল গেট ধরে দাঁড়িয়ে থাকতো না, আর আমি আরো ভয় পেতাম। মানে আমার বাবা বলতেন যান যান বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। ওইখানে না থাকার পর রহস্যজনক ভাবে পাগল হয়ে গেলেন। এবং তারপরে ওনাকে, ওনার বাড়ি বোধহয় শ্রীরামপুরে ছিল, ওনাকে ওনার স্ত্রী টিচার ছিলেন, তাকে খবর দেওয়া হলো যে এরকম করছে, উল্টো পাল্টা কাজ করছে। তো একদিন তো রাত 11:30টার সময় আমাদের বাড়িতে গিয়ে সেই দাঁড়িয়ে আছে বাইরে থেকে, আমার দরজা খুলছি না ভয়। পাগল আর মাতাল দেখলে আমার খুব ভয় লাগতো। তো তারপর তার বউ এসে নিয়ে যায়, কিন্তু তারপর বেশি দিন বাঁচেনি, আর কিন্তু ভাড়া পায়নি। এবং বাড়িটার আজ যদি তোমরা দশা দেখো তাহলে বুঝতে পারবে বাড়িটা ভগ্ন প্রায় হয়ে পড়ে আছে, এবং বাড়িটাতে কেউ থাকেও না। এবং ওরা আগেও তাও পুজো কোনো একটা অকেশনে, মানে অকেশনারি আসতো আর কি, এখন তাও আসে না। ঝাড় পুজো করে না, বাড়ির ড্রাইভার বাড়িটা দেখাশোনা করতো, এখন সেই বাড়ির ড্রাইভারটাও বয়স্ক হয়ে গেছে, সেও আর দেখাশোনা করে না, বাড়িটা ভেঙে পড়ছে। মানে বাড়িটা একটা ভালো রকম, এই এতক্ষণে একটা কমেন্ট পেলাম বিশালাক্ষীর, কি সাংঘাতিক, এই প্রথম কমেন্ট পেলাম, কমেন্ট পাচ্ছিলাম না বিশালাক্ষী। মানে সত্যি বিশালাক্ষী আমার নিজের এটা চোখে একদম দেখা ঘটনা, ওটা যেমন শোনা ঘটনা যে আমি ওখানে গিয়ে উপস্থিত হয়ে সেটা শুনেছি, এটা আমার পুরো চোখে দেখা আমার আত্মীয়দের মধ্যে ঘটনা, যে সেই বাড়িটার এখনো পর্যন্ত মানে একটাই বাড়িটা ডিফেক্ট ছিল, যেটা আগেকার দিনে কোনো প্ল্যানিং ছিল, সিঁড়িগুলো খুব ছোট্ট, মানে খুব খাড়া খাড়া ছিল সিঁড়ি। এত সুন্দর, এত বড় বাড়ি, এবং ওই বাড়িটা 3তলা বাড়ি, 4তলা ছাদ ছিল। কিন্তু একে যেখান থেকে ফেলেছিল, আমার বাড়িটা বিশাল বাড়ি, সেটা হচ্ছে একটা একতলা, কিছুটা বিল্ডিং আমার একতলা ছিল, যেগুলো যার উপর বিল্ডিংটা পড়েনি, যেটা হয়তো রাস্তার দিকে ছিল না, একটু ভিতর দিকে ছিল, সেই ছাদ থেকেই মেয়েটা পড়েছিল। সেই 4তলা ছাদ থেকে পড়েনি, কিন্তু একতলা ছাদ থেকে পড়েছিল। বাড়িটা আজ অব্দি কিন্তু এই অবস্থায় আছে। তাই আমি এটা খুব বিশ্বাস করি যে কর্ম, যেমন আজকে একটা ঘটনা বলে শেষ করছি, যে আমি এখানে পড়ে আছি, আমার যে দেশি মেয়েটা, মানে আমার দেশি যে 4 পেয়ে মেয়েটা, তার একটা অপারেশন হবে। তার জন্য আমি অনন্তকাল ধরে আমি মানে মন খারাপ নিয়ে পড়ে আছি যে কবে অপারেশন হবে, মঙ্গলবার অপারেশন হবে, এবং তারপরে আরো 15 দিন এইভাবে কাজকর্ম ছেড়ে সবকিছু ছেড়ে এখানে পড়ে আছি। হ্যাঁ, লাইভে এসছি। হ্যালো ইন্দ্রাণী, আমি এতক্ষণে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভীষণ করুণ কাহিনী আজকে। হ্যালো ঈশানী, কালকে গান শুনলাম, খুব ভালো লাগলো। মানে আমি জানি না কোনো কমেন্টস করেছি, কারণ আমি তো কালকে শুনেছি না আজ সকালে শুনেছি, আমার ঠিক মনে পড়ছে না, কারণ আমি তখন ঘুমের করেছিলাম। না, অনেক দেরি করে ফেলে এটা শুনে নিও, কারণ আমার মনে হয় এটা মনে লাগার মতো। আজ যে দুটো ঘটনাই বললাম সেটা মনে লাগার মতো ঘটনা। এবং তুমি যেমন অনেক কিছু তোমার লাইফে অনেক শান্ত ভাবে বলো, তুমি হয়তো বললে অনেক ভালোভাবে বলতে পারতে। আমি একটু তো হড়বড় করি, আমি জানি না কেমন করে বলতে পারলাম, তবে চেষ্টা করলাম বলার। কিন্তু ইমোশনালি মানে যদি আমি ইমোশনাল হয়ে যেতাম তাহলে বোধহয় আমি কেঁদে ফেলতাম, কারণ ঘটনাটা যতবার ভেবেছি ততবার আমি ওই মেয়েগুলোর পরিণতি ভেবেছি সবগুলোরই। এই যে ঘটনাটা প্রথমে বললাম, সেই মেয়েটার বয়স ছিল কত, সে মেয়েটার বয়স ছিল 22 থেকে 24 বছর বয়সের মধ্যে। আর এই যে দ্বিতীয় ঘটনাটা বললাম, সেই মেয়েটার বয়স ছিল কত, 12-13, ম্যাক্সিমাম 14, তার বেশি নয়। তাই আজকে যে ঘটনাটা ঘটেছে তাই বলছি
যে আমার ধারণা ছিল যে আমি আমার চারপে গোল্ডি যাকে যাকে আমি পাগলের মতো গোল্ডি আমাকে ভালোবাসে, আমি কতটাকে ভালোবাসি জানি না, আমি ছাড়া থাকতে পারি না। তা আমার ধারণা ছিল, থ্যাংক ইউ, এই ভালোবাসাটা আমার সঙ্গে, মানে এটা আমার সম্পদ, এখান থেকে একটা পাওয়া, আমার একটা ঝিনুকের মধ্যে মুক্ত। তো আমার আজ যখন দুপুরবেলায় আমি যখন ফোন করেছি তখন আমার হাজবেন্ড যখন বলছে গোল্ডি খাচ্ছে ঠিক মতো, মাই খাচ্ছে, মাই তো জানি বাবার ভক্ত খাবে, কিন্তু গোল্ডি ঠিক মতো খাচ্ছে, আমার এমন ধারণা হয়েছিল যে আমি বাসে করে একদিন গিয়ে আমি আবার রাত্রিবেলায় থ্যাংক ইউ না, তুমি খুব শান্ত, তো মানে তোমার মধ্যে খুব একটা শান্ত শিষ্ট ব্যাপার আছে। ইস তনু, আমি একটা কমেন্টও দেখতে পাচ্ছি না, একটা কমেন্টও দেখতে পাচ্ছি না, আমি রাত্রিবেলা আমি এই লাইভ করে গিয়ে দেখবো। তো তেমন তনুও খুব শান্ত হয় বল, আর বিশালাক্ষী তো মানে খুব, ওর গলাটাই বোধহয় খুব নরম, বিশালাক্ষী বোধহয় খুব চিৎকার করে কোনোদিনই বলতে পারবে না, ও একটু ইন্টেলেকচুয়াল মানে ব্যাপারটা তার সঙ্গে মিক্সড হয়। এর ফ্লেভারটা যেমন একটু ধার্মিক থাকে ইন্দ্রাণীর, তনুর ব্যাপারটা থাকে লাল পাড় শাড়ি পরা মা, মানে এক একটা ফ্লেভার থাকে না এক একজনের। আমার ফ্লেভার কি থাকে আমি জানি না, আমি মনে হয় ফ্লেভারহীন। এই কারণে বলছি, আমি না দেখছি আমার বাড়িতে, আমি শুনলাম যখন বললো আমার বর যে তাই পিয়ালি তুমি প্রথম এসছো, আর এটা আমার পিয়ালির কাছ থেকে কিন্তু নেওয়া, এটা আজকে পিয়ালির সাজে আমি সেজে এসেছি। তো যাই হোক, গোল্ডি যখন শুনলাম ঠিক মতন খাচ্ছে ঘুমোচ্ছে, মানে আমার বাসে করে ছুটে যাওয়ার, কারণ আমার বাড়ির সামনে থেকে বাস, আমি গাড়ির ধার ধারি না, বাস ধরবো ঝটাক করে চলে যাব। আমি তো দুষ্টুমির ঈশানী, দুষ্টুমি মানে ঝলকটাই পাই না, সবাই বিশালাক্ষী প্লিজ আমাকে আর লজ্জা দিও না, মানে আমি বোধহয় এবার এমন গাছে উঠে যাব যে আমি কমেন্টগুলো না একটা ইয়ে করবো, তোমার স্ক্রিনশট নেব, দিয়ে আমি যারা যারা আমাকে কিছু বলবে বলবো দেখো আমার কতটা মূল্য। তো আজকে আমার হাজবেন্ডের কাছে যখন শুনলাম আমার কি সুন্দর আমার গোল্ডি আমাকে ছাড়া আছে, আমি না কেঁদে ফেলেছি জানো, অন্যজন তখন নিশ্চিন্ত হতো। আমি বললাম পৃথিবীতে একটাই প্রাণী, যে প্রাণীটার জীবনে আমি একমাত্র, মানে ওয়ান অ্যান্ড অনলি, মানে হয় না যে আমি আমি মানে ওয়ান অ্যান্ড অনলি, আমি ওর জীবনে সব, আমাকে ছাড়াও থাকতে পারে না, আমাকে ছাড়াও ঘুমাতে পারে না, ও আমাকে বকলেও আমি রাগ করি না, আমি ওকে বকলেও বরঞ্চ রাগ করে কোনো সময় বা রাগ করে না, আমি ওষুধ খাওয়ালে আমি ওকে ওষুধ খাওয়ালে খাবে, আমি না খাওয়ালে খাবে না, কিন্তু আমি যেখানে আছি ও কিন্তু আছে। তখন আমার মনে হলো পৃথিবীটা এমন যেন, যেটা বিশালাক্ষীর সঙ্গে কথা হচ্ছিল যে যোগাটা করা আমার দরকার, আমার ডিপ্রেশন, আমি তো ডিপ্রেশনের পেশেন্ট, এখানে তো কোনো রকম লুকোনো ছাপানোর ব্যাপার নেই, আমি সত্যিই ডিপ্রেশনের পেশেন্ট। এবং ইন্দ্রাণী যোগা ব্যাপারটা খুব ভালো বোঝে, বিশালাক্ষী বলছিল যে তুমি ওর কাছ থেকে অনেক কিছু টিপস নিতে পারো, ওর কাছ থেকে শিখতে পারো ইচ্ছে বলে, কারণ যোগা করলে তোমার ডিপ্রেশন চলে যাবে। আজকে আমি প্রচন্ড কেঁদেছি যখন দুপুরবেলা, তখন তোমাদের কথা মনে হয়েছে আমার, এবং আমি লাইভের জন্য অপেক্ষা করছিলাম যে কোন সময় আসবো লাইভে, যে আমি ছাড়া চলছে, তাহলে একটা জন যে আমি ছাড়া থাকতে পারে, তো আমি মানে আমি ছাড়া আমার হাজবেন্ডও কাজ চালিয়ে নিতে পারে, আমার ছেলেও থাকতে পারে, এদের আমি জানি থাকতে পারে, কষ্ট করেও থাকতে পারে, কিন্তু কষ্ট খুব একটা হচ্ছে না গো। এবং কোথাও গিয়ে আমি ছাড়াই যেন মনে হচ্ছে অনেক দিকে ভালো আছে। আমি কিন্তু এটা বলছি না যে আমি আল্লাহকে, আমি যার পাশে থাকি তার কিন্তু সব সময় উন্নতি হয়, ওই প্রদীপের আলোর মতন। এটাও একটা আমার দুর্ভাগ্য যে প্রদীপের আলো দেখো, আমি সবাইকে আমার পাশে যে থাকবে তারই উন্নতি হবে, আর আমি কোনো সময় আলো দেখবো না, মানে উন্নতি বা আমার মধ্যে আনন্দটা যখনই হবে তখনই। যেমন আমি খুব আশা করলাম যে ধূমকেতু সিনেমাটা রিলিজ করছে, 14-15 তারিখে আমার হাজবেন্ড আসবে, আমরা সবাই মিলে দেখতে যাবো, হঠাৎ করে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল। আমি দেখবো সিনেমাটা, কি দেখবো, কিন্তু 4 জন মিলে দেখার আনন্দটা আলাদা ছিল, এবং সেটা পিয়ালিরও আমাদের বাড়িতে আসার কথা ছিল, সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল। তো এটা কেন?
কেন আমাকে মিস করছে না সেইভাবে? মিস না করাটা কিন্তু আমি মিস করছি। আমি এতটাই কাঁদলাম আমার হাজবেন্ড একটু ঘাবড়ে গেল বলে। মানে আগে তো 2 বার খেত, এখন কি করছে, 4 বেলা খেতে চাইছে। এটা অস্বাভাবিক ব্যাপার। তো এটাই চিন্তা ছিল যে খাবে কি করে। তো এইটা হচ্ছে কর্মা, যে আমি এই জন্মে আমি যে খুবই একদম কিছুই পারি না, কিছুই জানি না। দেখো আমি নিজেকে জানি যে আমার মধ্যে সবকিছু ভগবান অল্প অল্প দিয়েছে, কিন্তু একেবারেই তো ছোট একটা খারাপ বদমাইশ, চোর, ডাকাত, হিংস্র, খুনি, তার মধ্যেও কিন্তু একটা দুর্বল জায়গা থাকে, তার মধ্যেও কিন্তু একটা না একটা গুণ থাকে। একটা গুণ ছাড়া ভগবান কখনো কাউকে পৃথিবীতে পাঠায় না। সেখানে আমি জানি আমি কিছু করতে পারতাম, মানে যা করছি সেটা সবটাই আমার হাজবেন্ডের সঙ্গে আমার বিয়ে হয়েছে বলে হয়তো আমাকে সে আলো দেখিয়েছে, কিন্তু তার বাইরে গিয়ে আমি নিজে থেকেও কিছু করতে পারতাম। যখন আমি চাকরিটা পেলাম তখন আমি তখন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তখন আমি 7th মান্থ প্রেগনেন্ট, চাকরিটা নিতে পারলাম। অথচ বিয়ের আগে যদি চাকরিটা পেতাম তাহলে ঘটনাটা অন্য হতো। সবকিছুই একটা টাইমিং, সবকিছুই নিশ্চয়ই পূর্বজন্মে খুব খারাপ কাজ করেছিলাম, যে কর্মফলটা আমার এই জন্মে পাচ্ছি। যে আমাকে ওইভাবে কেউ বলছে না। দেখো, এটা আমি অন লাইভ বলছি যে আমার কথা হচ্ছে আমাকে মিস করবে, সেটা কিন্তু এটা তোমাদেরকেও বলছি। মানুষেরকে দেখো, আই লাভ ইউ কথাটা খুব একটা হাস্যকর নয়, বা আই লাভ ইউ দরকার নেই বলার, কিন্তু তবুও তুমি তোমার নিজের ভাষাতেও বলো যে তুমি নেই বলে বাড়ি ফাঁকা, তুমি নেই বলে এই হচ্ছে না, তুমি নেই বলে ওই হচ্ছে না। এই কথাটা বলো, এটা শুনতে মানুষের ইচ্ছে করে। যেমন সারাদিন যখন খাটাখাটনি করার পর সত্যি আমাকে বিশালাক্ষী বলেছে তোমার কথা, না গো, ভালো ব্যবস্থা করে আসেনি বিশালাক্ষী। কোথাও গিয়ে আমি না থাকলেও সব ঠিকঠাক চলে। কোথাও গিয়ে আমি না থাকলে আমার বাবা বলতো, মিথ্যা কথা বলবো না, আমার মাও বলে, আমার হাজবেন্ডও বলে দোলন খুব একা লাগছে, খুব ফাঁকা লাগছে, খুব বিরক্ত লাগছে, খুব ইয়ে লাগছে। সত্যি বলছি, আর ভাল লাগছে না। কারণ আমি থাকলে কি হয় বলতো, উল্টো হয়। আমি থাকলেও এত নিশ্চিন্ত হয়, এত ঘুমোয় যে আমার সঙ্গে কথা বলতে পারে না। তোমরা কিন্তু না গীতা দিয়ে তুমি কথাটাকে শোনো, তুমি কিন্তু হাসবে কথাটা শুনলে। মানে আমার কপালটা দেখো, আমি যখন থাকি তখনও এত নিশ্চিন্ত হয়ে যায়, ও এত ঘুমোয় যে আমার সঙ্গেও কথা বলতে পারে না। মানে আমার এত আকাঙ্ক্ষা যে একটু রাত 12টা 12:30 পর্যন্ত জেগে গল্প করবে, 1টা পর্যন্ত জেগে গল্প না। অথচ এখন সেই মানুষটা কিন্তু আমি নেই বলে তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, সে কিন্তু জেগে টিভি দেখছে। তাহলে আমি নেই এইটার জন্য খুব একটা প্রভাব পড়ছে না। আমি চাই না প্রভাব পড়ুক। কোথাও গিয়ে আজকে আমার কষ্ট হয়েছে। কেন কষ্ট হয়েছে, কিসের কষ্ট হয়েছে জানি না। আমার মাও এক সময় খুব বলতো যে তুই নেই বাড়ি ফাঁকা লাগে, তুই নেই বাড়ি ফাঁকা লাগে, তুই যে ঘুরে ঘুরে বেড়াস। আমার অভ্যেস হচ্ছে সারাক্ষণ ঘুরে, মানে এই ঘর থেকে ও ঘর, এ ঘর থেকে ও ঘর যাও। যতক্ষণ থাকি ততক্ষণ আমি চলাফেরা করি, কাজ করি, মানে দেখি। তো আমার না তোকে আজকাল সেই মাও বলে না জানো, কারণ আজকাল আমার মা ভাবে আমার এই ছেলেটা আছে, এই ছেলেটার উপকার হচ্ছে। আমি তো উপকারী একটা প্রাণী নই। আমি তো তাহলে গরুর রচনা লেখা হয়ে যায় যে গরুর 4টে পা আছে, গরু এই করে, গরুর উপকারী প্রাণী। আমি একটা রক্ত মাংসের মানুষ, আমার একটা ইচ্ছা অনিচ্ছা আছে, আমি বাধ্য হয়ে এখানে আছি। সেই কষ্টটা বুঝতে হবে। এবং